নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। ত্রিপুরায় একটি শিক্ষা ও স্বাস্থ্য হাব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার 100% সাফল্য উদযাপন অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। শুভ আনুষ্ঠানিক সূচনা করবার জন্য এই বৈঠানে শুভ প্রকাশ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো পৌঁছতে মাধ্যমে শিক্ষকদের শেখানো হয়। প্রফেসর ডক্টর মানিক সাহা স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা প্রদান। তারপর অনুভূতি মঞ্চের পাশে যাদের প্রতিনিয়ত আগে থেকে আমরা তো চাই যে সমাজ ব্যবস্থাটা দেখেন, সমাজের পরিবর্তন, রিফর্ম, প্রচুর রিফর্মের দরকার। আজকে এই টিচিং আমরাও যারা আপনারা আছেন বা আমরা আপনাদের আগে আমরাও ছিলাম, তো সেই জায়গায় যেভাবে পড়াশোনা হতো, আজকে টিঙ্কারিং লেভেল কথা হচ্ছে, এখানে স্মার্ট ক্লাসের কথা হচ্ছে, ব্ল্যাক বোর্ড দিয়ে আমরা করতাম। এখনো অনেকে বলছে যে ব্ল্যাক বোর্ড ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান, এখনো হোয়াইট বোর্ড এসছে। তো রিফর্ম হচ্ছে, বারবার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কিভাবে পাঠদান করা হবে, কিন্তু তারপরও টেকনোলজি বেসড এখন এডুকেশন হয়ে গেছে। স্মার্ট ক্লাসের মাধ্যমে আপনি সারা দুনিয়া আপনি দেখাতে পারবেন। মানে কোনো অবস্থায় আমাদের কিন্তু কোনো অংশে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে স্কুলগুলো আছে তার থেকেও কোনো অংশে কম নয়। সিবিএসসির যে রেজাল্ট, আমাদের এই রেজাল্ট গুয়াহাটি থেকে 2% বেশি। আমরা 25-26 অর্থ বছরে বিধানসভা আমরা পাশ করলাম যে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা ত্রিপুরাতেই আমরা শুরু করব। সেটা আগরতলা, উদয়পুর, আমবাসা এবং তাতে করে সমস্ত বিধানসভায় কভার করব। যে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার আমরা চালু করব এবং সেখানে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 100 জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করতে পারবে। আমবাসা, কাকরাবন ও করবুকে নতুন ডিগ্রি কলেজ হবে এবং সদর মহকুমায় এই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা যেহেতু তুলনামূলক কম, সেখানে 3টি কোচিং স্থাপন হবে আর সব মহকুমার মধ্যে এই কোচিং সেন্টার চালু হবে। আমি সবাইকে অনুরোধ করবো হাততালির মধ্যে অনুষ্ঠানের সৌভাগ্যে আমরা দেখতে পাচ্ছি মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রদীপের প্রজ্বল এই জুন জুলাই মাস অর্থাৎ 6-7 মাসে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মহকুমায় সেখানে 772 কোটি টাকা বিভিন্ন জায়গায় উদ্বোধন, ফাউন্ডেশন লে এখন পর্যন্ত আমি করি। যে আগে পর্যটনকে ঘোষণা করেছিল একটা শিল্প, কিন্তু সেইভাবে কিন্তু শিল্প ঘোষণা করেছে কিন্তু কাজ করেনি। যে আমরা সবাইকে চাকরি দিতে পারবো না, কিন্তু এই শিল্পের মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়ন, আমাদের ছেলে মেয়েদের যাতে তাদের জীবন জীবিকা যাতে ভালো হয়, সেই দিকে কিন্তু সেটা হচ্ছে। আমরা নর্থ ইস্ট, আমি সব জায়গায় বলি, নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে এখন ত্রিপুরা সেকেন্ড হাই পার ক্যাপিটা ইনকাম সিকিমের। এবং এইভাবে যদি পর্যটন আরো বাড়তে থাকে তাহলে আমি নিশ্চিত যে সেটা আমরা হয়তো আগামী দিনে একটা হেলদি কম্পিটিশন যেটা হচ্ছে সিকিমের আগেও আমরা চলে যে ধর্মীয় ট্যুরিজমকে, পর্যটনকে আমরা ত্রিপুরা রাজ্যে আরো উন্নত শিখরে নিয়ে যাব। শুধু ধর্মীয় ট্যুরিজম নয়, ত্রিপুরা রাজ্যের পর্যটন মানচিত্রে রাজ্যকে আমরা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যদের মধ্যে আমরা পরিণত করব। আমরা প্রসাদ স্কিমে একদিকে যেমন ত্রিপুরী সুন্দরী মায়ের মন্দিরকে বিশ্বের মানচিত্রে তুলে এনেছি, আমাদের গর্ভেশ্বরী মায়ের মন্দিরকেও আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছি। অন্যদিকে আগামী 1.5 বছরের মধ্যে এই 51 শক্তিপীঠ উদয়পুরের বন্দরে নতুন করে সেখানে মাথা তুলে দাঁড়াবে। senior law enforcement officials on the dais and other officials and prosecutors, investigating officers to ensure that the case in the court evidence based, especially reasons and
This workshop is the need of the hour and both timely and essential handover. To implement the new criminal law in letter and spirit, the stakeholders present over here are required to work in coordination for benefit to the common people. Both the victims and accused must receive all relevant documents, that is FIR, police report, statement, and confession within 14 days. Tripura has implemented a witness protection scheme to ensure the safety and cooperation of witness. Awareness is very important. People do not know about all these things. आप लोगों की के गंभीर प्रयास से हम इस मुकाम पर पहुंचे हैं कि अब कम से कम इन तीनों लॉज के इम्प्लीमेंटेशन में कोई भी प्रक्रियात्मक कठिनाई नहीं रह गई है। टेक्नोलॉजी का यूज करते हुए ये कोशिश की जाए कि बहुत ही स्विफ्ट जजमेंट या जस्टिस मिले जो विक्टिम है, और उसके लिए टाइमलाइंस फिक्स की गई हैं। इन्वेस्टिगेशन के लिए भी टाइमलाइन फिक्स की गई है, प्रोसिक्यूशन के लिए या ट्रायल के लिए भी टाइमलाइन फिक्स की गई है। सभी स्टेजेस पर एक टाइमलाइन फिक्स की गई है जिससे कि स्पीडी जस्टिस जो विक्टिम है उनको मिल सके। যে বিভিন্ন সোর্সে যখনই কোনো ক্রাইম হয় সেই ক্রাইমের যে ডিএনএ থেকে আরম্ভ করে যে রিসোর্সগুলো আছে, রিসোর্স মানে সেখানে কোনো জিনিস যাতে হারিয়ে নেওয়া যায় সেগুলো প্রপারলি কালেক্ট করা, এভিডেন্সগুলো, সেই সব বিষয়ে জোর দেওয়া হয়েছে। ভারতবর্ষের যে কোনো জায়গার থেকেই এফআইআর করা যাবে, শুধু তাই নয়, এখানে ত্রিপুরাতেও যে কোনো তার সেম জুরিডিকশনেই তার এফআইআর করা যাবে সেরকম না। ইলেকট্রনিক্সের মাধ্যমে, ইলেকট্রনিক্স কমিউনিকেশনের মাধ্যমে সে এই এফআইআরটা করতে পারে, তার রিপোর্ট। আপনারা জানেন যে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে 28টা রাজ্যের মধ্যে আমি সবসময় বলি নিচের দিক দিকে থার্ড পজিশনে আছে, এবং আমরা চাইছি যে এটাকে আরও নিচের দিকে যাতে আমাদের যায়। অ্যারেস্ট মানে এটা না, কনভিকশন। অ্যারেস্ট করার পরে তাকে যাতে কনভিকশন পায় তার জন্য যা যা দরকার সেগুলো যেন অ্যাট বেস্ট করা হয়, কোনো জায়গায় যেন কোনো খামতি না থাকে। বিভিন্ন অফিসিয়ালসদের নিয়ে কিন্তু আমি এসেছি, যাতে করে ওনারাও যে জায়গায় যে সমস্যাটা আছে সেটা যেন নোট ডাউন করে। এবং আমার কাছে যে খবর আছে, গত ভিজিটে যা যা আমি দেখেছিলাম এবং যা নির্দেশ দিয়েছিলাম তার পুরো অ্যাকশন টেকেন যে রিপোর্ট আমাকে আজকে মাননীয় মেয়র আমাকে দিয়েছেন, আমি এগুলো দেখবো। আজকেও অনেক জায়গায় আমি গেলাম যেগুলো বাকি ছিল, এগুলো কিন্তু মানুষের নিত্যদিনের সমস্যা, বিশেষ করে রাস্তা, বিশেষ করে ড্রেন, এবং বহু জায়গায় আছে যেখানে দেখা যায় যে জায়গা গভর্নমেন্টের জায়গা সেগুলো ওরা জোর জবরদস্তি করে দখল করে রেখেছে। এগুলো কিন্তু নিজে যদি না আসি এমনিতে কিন্তু অভিষেক হয়ে কিন্তু বোঝা যায়। আর এগুলো তো পুরনো শহর, আগরতলা তো অনেক দিনের পুরনো শহর, এটা তো প্ল্যান্ট সিটি না। আনপ্ল্যান্ট সিটিকে মানুষ করা এটা কিন্তু বিরাট দুষ্কর। যেভাবে চারিদিকে কাজ হচ্ছে, মানে এটা কিন্তু আগে আমরা দেখি। যদি আগামী প্রজন্মের যারা, তাদের জন্য যদি আমরা সুযোগ সুবিধা না করতে পারি, তাহলে যে ফাউন্ডেশন যেটা হয় সেই ফাউন্ডেশন কোনো অবস্থায় সেটা অসম্পূর্ণ থাকবে। এটা অবশ্যই আমাদের করতে হবে। খেলাধুলাতে এক তো মানসিক আবার ফিজিক্যাল তো আছেই, তার ডেভেলপমেন্ট হয়, এবং তাতে করে আমরা বারবার বলছি যে নেশামুক্ত ত্রিপুরা, যে নেশার যে বিষয়, নেশামুক্ত ভারত, তার থেকেও কিন্তু আমাদের আগামী দিনের যারা প্রজন্ম ছেলেমেয়েরা কিন্তু তার থেকে দূরে আসবে। খেলো ইন্ডিয়া তো মাননীয় প্রধানমন্ত্রী যে করছেনই, খেলো ত্রিপুরাও কিন্তু আমরা সেই স্কিম আমরা নিয়ে এসেছি। তো বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি খেলাকে
যাতে আরো বেশি করে উন্নয়ন করা যায়। 62 ইয়ার্স অর্থাৎ 62 বছরে পদার্পণ করল রাজ্য বিধানসভা। ত্রিপুরা বিধানসভার ইতিহাসের স্মরণে বেয়ে চলা এক মাইল ফলক। এই স্মরণীয় দিনটিকে সম্মান জানাতে মঙ্গলবার ত্রিপুরা বিধানসভা ভবনে আয়োজিত হয় এক অনুষ্ঠান। জানি যে বিধানসভা, লোকসভা, রাজ্যসভা এগুলো হচ্ছে আমাদের গণতন্ত্রের পীঠস্থান। সেখানে বাক বিতণ্ডা হবে, ওনারা বিপক্ষের যে বিষয়টা, তাহলে ওনাদেরও মতামত আমরা নিই। আর গণতন্ত্রের যা যা আমরা সবসময় বলি যে গণতন্ত্রের এই বিধানসভা, পার্লামেন্ট এবং রাজ্যসভা এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সবকটাই কিন্তু জনস্বার্থেই আলোচনা এবং শেষ পর্যন্ত কি একটা ডিসিশনে আসে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কি কি কাজে আসবে এবং আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে মঙ্গলবার শপথ নিলেন মামি দানা সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও। রাজভবনের দরবার মহলে রাজ্যপাল হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শ্রী রামচন্দ্র রাওকে শপথ বাক্য পাঠ করান। Perform the duties of my office without fear or favor, affection or evil, and that I will uphold the Constitution and the laws. ভোজ্য তেলে স্বয়ংভরতার লক্ষ্যে পাম অয়েল চাষের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। চলতি অর্থবছরে 7,000 হেক্টর জমিতে পাম অয়েল চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতেই সোমবার বামুটিয়ায় মেগা ওয়েল পাম প্ল্যান্টেশন কর্মসূচির আয়োজন। কেমন আছে? মহাশয়কে অনুরোধ করবো ওনারা প্ল্যান্টেশন প্রোগ্রামের শুভ উদ্বোধন হয়ে গেল। পঞ্চায়েত প্রধান শ্রী রামু, আমরা যে যেখানে আছি কেন্দ্রীয় সরকার কর্তৃক রেট ফিক্স করা আছে, কোথাও দাম কমাতে পারবে না। আর যেটা বাজার 100% গ্যারান্টেড, অর্থাৎ আমার যে উৎপাদন হবে কোথায় বিক্রি করব এটা 100% গ্যারান্টেড। এখানে যে সংস্থা তারা কিনবে। অয়েল পাম্পের আমাদের টার্গেট 25-26-এর মধ্যে আমাদের 7,000 হেক্টর হওয়ার কথা। আমরা অলরেডি 4,000 কাছে পৌঁছে গেছি। সবাইকে অনুরোধ করব যাদের খালি জায়গা আছে বড় পরিমাণ, তারা বিনা পয়সায়, অলমোস্ট বিনা পয়সায় তারা এই পাম অয়েলের চাষ করুক। এতে সরকারের লাভ হবে, রাজ্যের লাভ হবে, দেশের লাভ হবে এবং আমরা আত্মনির্ভর। এখানে কিন্তু কৃষকরা বিভিন্ন ধরনের, যদি মনে করে আমি পাম অয়েলের জায়গার মধ্যে ভিতরে শুয়োর চাষ করব, আমি মুরগের চাষ করব, আমি অন্য ফসল লাগাবো, এই জন্য আমরা সরকার টাকা দিই। বলে না, এটার পাশে অন্য কিছু আমরা করব, এই জন্য, এবং সবটা চারা বিনা পয়সায়, এবং এই জন্য সরকার তার কিচ্ছু কিন্তু জঙ্গল কাটিং এটাও সরকার আমরা দিচ্ছি। প্রধানমন্ত্রীর স্বপ্ন ভারতকে পৃথিবীর শস্য ভাণ্ডার হিসেবে গড়ে তোলা। আর সেই লক্ষ্যকে সামনে রেখে বুধবার উদয়পুরে নবনির্মিত ফোটা মাটি গ্রামীণ বাজার শেডের উদ্বোধন হয় কৃষিমন্ত্রীর হাত ধরে। এলাকাবাসীর বহুদিনের
নিজেরা স্বয়ংসম্পূর্ণ তাদের দুই একটা জিনিস ছাড়া আগে চাউল আমাদের আমরা নিজেরা স্বয়ম্বর, মাছ স্বয়ম্বর, ডিম স্বয়ম্বর, দুধ স্বয়ম্বর। আমাদের উৎপাদন করেও বিদেশে আমরা পাঠাই। আমাদের প্রধানমন্ত্রী চাইছে যে আমরা যেন পৃথিবীর শস্য ভাণ্ডার যেন ইন্ডিয়া হয়। এটাকে এই জন্যই উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষকদের। আগে দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর কৃষকদের সত্যিকারের শ্রদ্ধার আসনে বসিয়েছে। এই জন্য উনি বলছে তারা অন্নদাতা, অন্নদাতাকে সম্মান করতে হবে এবং তাদেরকে যত রকম সাহায্য দরকার এটা করতে হবে। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়কে আরও দ্রুত কিভাবে উন্নত মানের করা যায় তার উপর জোর দিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম এমবিবি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন তিনি। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময়ও করেন মন্ত্রী। সমস্ত কি কি দরকার আছে সেগুলো বিষয়ে খতিয়ে দেখার জন্য এবং আনুষঙ্গিক কি কি অসুবিধা আছে আর কিভাবে আমরা আরও আমাদের এটা একটা আমাদের ত্রিপুরার আমি বলবো যে স্বাভিমানের সাথে যুক্ত, যেটা আগে এমবিবি কলেজ ছিল এখন বিশ্ববিদ্যালয়ে সেটাকে উন্নীত করা হয়েছে। তো স্বাভাবিক কারণে এটা আমাদের খুব প্রাচীন আমাদের কলেজ, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামের সাথে যুক্ত। তো সে কারণে সেটার মান আরও কীভাবে উন্নত করা যায় এবং কত দ্রুততার সাথে করা যায় তার জন্য একটা কংক্রিট একটা প্ল্যানিং এবং সেই প্ল্যানিংকে এক্সিকিউশন করার জন্য আমরা ধাপে ধাপে সেটাকে উন্নীত করার জন্য একটা টার্গেট সেটা নেওয়া যায় কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই আজকে এখানে ভিজিট করছি। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়ায় নতুন রূপে সেজে উঠেছে উদয়পুরের জগন্নাথ দিঘি। এই ঐতিহাসিক জলাশয়টি বর্তমানে সৌন্দর্যায়নের ছোঁয়ায় এক মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রের রূপ নিয়েছে। সেই এক মনোরম দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে এক নতুন রূপে সেজে উঠেছে উদয়পুর মহকুমা শহরের প্রাণকেন্দ্র জগন্নাথ দিঘি। এই ঐতিহাসিক জলাশয় বর্তমানে সৌন্দর্যায়নের ছোঁয়ায় রূপ নিচ্ছে এক মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রে। দিঘির চারপাশে গড়ে উঠেছে হাঁটার রাস্তা, সুসজ্জিত আলোকবাতি, গান শোনার ব্যবস্থা, বসার আসন ও বোটিংয়ের সুবিধা। সব মিলিয়ে এলাকাটি এখন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় বিনোদন স্থলে পরিণত হয়েছে। উল্লেখ্য, উদয়পুরের সার্বিক উন্নয়ন এবং জলাশয়গুলির সৌন্দর্যায়নের পরিকল্পনা গ্রহণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শুরু হয় জগন্নাথ দিঘি ও তার চারপাশের পার্ক উন্নয়নের কাজ। দূরদর্শনের সাথে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি। ন্যাচারালি শুধুমাত্র এই জায়গায় নেই, আমি থেমে নেই, আজকে এখানে বোট দেখছেন, এখানে বোটে চলবে, মাঝখানে খুব একটা কাজ বাকি আছে আমার এখানে, সেখানে স্ট্যাচু হবে, সেখানে ফোয়ারা হবে, এখন সেখানে মানে সেলফি তোলার একটা ব্যবস্থা থাকবে। বোট শুরু হয়েছে, বাকি কাজটা ইমিডিয়েট করার ব্যবস্থা করছে। জগন্নাথ দিঘির পাশাপাশি মহাদেব দিঘিকেও আধুনিক রূপে গড়ে তোলার কাজ চলছে জোর কদমে। অর্থমন্ত্রী জানান, আগামী 1 বছরের মধ্যে মহাদেব দিঘির উন্নয়নের কাজ সম্পূর্ণ হবে। এছাড়াও অমর সাগরের সৌন্দর্যায়নের জন্য প্রায় 40 কোটি টাকার প্রকল্প খুব শীঘ্রই অনুমোদন পেতে চলেছে বলে তিনি জানিয়েছেন। মহাদেব দিঘি অতি প্রাচীন দিঘি, সেই মহাদেব দিঘিকে আমরা অলরেডি মহাদেব দিঘির কাজ শুরু হয়ে গেছে এবং খুব দ্রুত গতিতে কাজ চলছে। সে অমর সাগর দিঘির জন্য খুব সহসা 40 কোটি টাকা ডোনার মিনিস্ট্রির কাছে আমরা আবেদন রেখেছি, খুব সহসা সেটা স্যাংশন হবে এবং অমর সাগর সেই রূপের সাহায্যে আমরা করে তুলব। ঐতিহ্য, প্রকৃতি আর আধুনিকতার অপূর্ব মেলবন্ধনের সৌন্দর্যায়নে খুশি ভ্রমণ পিপাসুরা। অনেক ভালো লাগছে, আগে থেকে অনেক উন্নত হয়েছে। সকাল বিকাল অনেক সাউন্ড সিস্টেম রয়েছে, মানুষ হাঁটাচলা করে, এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, অনেক ভালো হয়েছে।
গোপালন দিঘিটা অনেকটা সুন্দর, আগের থেকে অনেকটা উত্তীর্ণ হয়েছে, কিন্তু এখানে অনেক ধরনের জিনিস রয়েছে, যেমন এখানে বোট দেখা যাচ্ছে, অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। শহরের প্রাণকেন্দ্র জগন্নাথ দিঘির পাড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখানে এই যে পার্ক দেখবার মতো, বাইরের থেকে আগরতলা থেকে এমনকি এই ইয়ার থেকে বাইরের থেকেও লোক এসে এখানে ভিড় করে। এখানে বোট সিস্টেম আছে। আমার নাম বিশ্বজিৎ দাস। উদয়পুর জগন্নাথ দিঘি এটার মধ্যে প্রচুর সকাল বিকেল প্রচুর মানুষ হয়, সকাল হাঁটাচলা করতে সবারই সুবিধা হয়। আর এখন নতুন করে বোট চালু করা হয়েছে, সকাল 5টা ভোর 5টা থেকে বিকাল 7টা পর্যন্ত বোট চলাচল থাকে। Once again, a hearty welcome to each one of you all present here. आज के इस कार्यक्रम को और भी भव्य बनाने के लिए, to as a token of love and gratitude on behalf of AR. প্রাণী সম্পদ বিকাশ দপ্তরই প্রথমবার এই ইনোভেটিভ স্কিম লঞ্চ করছে। আজকে আমরা লঞ্চ করব এই যে ইন্স্যুরেন্স স্কিম ফর লাইভস্টক আন্ডার NLM স্কিম। এবং আমি মনে করি যে সেক্টরকে বিগত সময়ে সরকার বা এর আগেও যেটাকে ইগনোর করা হয়েছে, কর্নার্ড করা হয়েছিল, আজকে এই সেক্টরটাকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি। এবং আমাদের রাজ্যে যে সমস্ত লাইভস্টক আছে, লাইক আমাদের গৃহপালিত পশু পাখি যেগুলি আছে, তাদেরকে আমরা এই কারণে ইন্স্যুরেন্স করাবো, যদি আনন্যাচারাল কোনো ডেথে তাদের মৃত্যু হয় তো তাদেরকে যাতে আমরা 100% ক্ষতিপূরণ দিতে পারি। এখন আমি প্রথমেই সেটার একটা বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করছি। আয়ের সীমা 2.5 লক্ষ টাকার নিচে ওনাদেরকে আমরা জন্য একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ নেওয়ার জন্য আমরা আজকে সবাই এখানে মিলিত হয়েছি। এই রিভিউ মিটিংয়ের মূল দুটো উদ্দেশ্য। প্রথম হচ্ছে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গত 2-2.5 বছর যাবৎ এই রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য কি কাজ করেছে, এই রাজ্যের এসসি কমিউনিটির মানুষের জন্যে সার্বিক দিক থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়া যায়, এই নিরিখে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সমস্ত সিদ্ধান্তগুলিকে কমপ্লাই করে একটা প্রজেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি। এবং এই প্রজেক্ট নিয়ে আগামী দিনে আমরা দিল্লিতে যাব বা কনসার্ন মিনিস্ট্রিতে যাব, যাতে আমাদের এই রাজ্যের এসসি মানুষের স্বার্থকে সম্মান দিয়ে এই সমস্ত প্রোগ্রামগুলি আগামী দিনে আমরা বাস্তবায়িত করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রিভিউ মিটিং ডাকছি। বছর পরীক্ষাতে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল 2995 জন। পরীক্ষা দিয়েছিল 2710 জন, তার মধ্যে পাশ করেছে 1919 জন। আর বছর মাধ্যমিক যে পরীক্ষা সেটাতে এলিজিবল ছিল 3155 জন পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল এবং বসেছিল 2772 জন, তার মধ্যে পাশ করেছে 1757 জন। এই বছর সংখ্যাটা যদি আমি এড করে দিই একটু বাড়বে, টোটাল মাধ্যমিকে পাস ক্যান্ডিডেট হবে 27448। এর নিরিখে এখন পাস পার্সেন্টেজ দাঁড়াবে 92.51% হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। তো আজকের এই বিবি রেজাল্টও যদি আমরা ইনক্লুড করে নিই, তখন টোটাল পাস ক্যান্ডিডেট হবে 18,978, তাহলে পার্সেন্টেজ দাঁড়াবে 88.24%। তাহলে হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিকের আমরা মোটামুটি এই বছরের ফাইনাল পাস পার্সেন্টেজ আমরা জেনে গেলাম। মাধ্যমিকে 92.5 আর হায়ার সেকেন্ডারিতে 82.24%। আজকে আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।